and the accessible lymph node is not palpable. So the right kidney is ballotable, but the left kidney is not ballotable. And the other systemic examination reveals no abnormality. So my provisional diagnosis is right renal mass, possibly renal cell carcinoma. But I have some differential like carcinoma of the colon and lymphoma. Thank you, Dr. Nusrat. You have presented this patient. She is having pain at the right lumbar region for how long? 1.5 months. 1.5 months. And she is also having noticed a lump at the right lumbar region. Yes. These are the main two complaints. In addition, she is having weight loss also. So these are the three major symptoms related to her symptoms. So according to এই তাহলে যখনই আমরা যে কোনো পেশেন্টের সিমটম শুনি তার কিন্তু বয়স চিন্তা করি, সেক্স চিন্তা করি, অকুপেশন চিন্তা করি, এবং সিমটম গুলো যখনই আসে তাহলে আমরা চিন্তা করি যে এই পেশেন্টটা she is having pain at the right lumbar region and she is having also a lump. সে নিজেই একটা লাম্পকে ফিল করতে পারতেছে যে তার ডান দিকে পেটের ডান দিকে একটা চাকা আছে। হ্যাঁ, তাহলে তখনই আমরা কি কারণে এটা আমাদের চিন্তায় আসবে যে তাদের তাহলে তুমি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলতেছিলা যে এটা রাইট সাইডে রেনাল সেল কার্সিনোমা একটা হতে পারে। সেকেন্ড হলো the differential colon. CA colon. Which part of colon? The right ascending colon. The ascending colon. Third one? The lymphoma. Lymphoma. So these are the two differential diagnoses. You have also mentioned that there is a palpable lump at the right limb region, yes. And it is 6 into 7 centimeter in size. Is it ballotable? The right kidney is ballotable. একটু দেখাতে পারবা যে এটা পেশেন্টটা লাম্পটা একটু পালপেট করে? আমরা দুই একটা ইনভেস্টিগেশন তুমি আমার হাতে দাও, দুই একটা এক্সামিনেশন আমরা একটু জাস্ট ভেরিফাই করতে পারি। এই এক্সামিনেশনের ফাইন্ডিং গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আমাদের ডায়াগনোসিসের জন্য। আমরা সবকিছু খুব বেশি দেখার সুযোগ পাবো না। এই পেশেন্টটা একটু ওয়েট লস হয়েছে ও বলছে, এবং আমরা শুধু অ্যাবডোমেনে তুমি পালপেট করো, পালপেট দ্য অ্যাবডোমেন, এবং লামটা মেইনলি আমাদের একটু দেখাবো যতটুকু সম্ভব। আপনি আমাদের দেখেন কোন জায়গায় যদি হেল্প করতে অসুবিধা হইতেছে? আচ্ছা, ক্যামেরাটা জায়গা মতো দিয়ে দিলে ভালো হতো।
এটা এটা তুমি কি দেখতে চাইতেছো স্ক্রিন? আচ্ছা, দরকার নাই। তুমি লাম্পটা শুধু আমাদেরকে যদি আরেকটু পালপেট করে আর একটু ডিসক্রাইব করতে পারো। এখানে লাম্প পালপেট করা যাচ্ছে। Why you are telling that this is a renal lump, renal mass, renal cell carcinoma? Region. Then. স্যার মাইকটা ওর হাতে দিলে ভালো হয় স্যার। So this is situated at the right lumbar region. So this moves with the respiration. It is moving with it. And then আপনি ও এখন কথা বলতেছে, এখন শোনা যাচ্ছে কিনা দেখেন। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে। So because the lump is present at right lumbar region, and so it moves with the respiration. It is moving with this. Is it palatable? Is it bimanually palpable? Yes, bimanual palpable. একটু দেখাতে পারো যে it is bimanually palpable and palatable. Palatable, bimanually palpable and palatable. এই যে তুমি তিনটা ডায়াগনোসিস বলছো, যে দিস ইজ যে রেনাল সেল কার্সিনোমা, এবং সেকেন্ড হলো মেবি এ কেস অফ সিএ কোলন ইনভলভিং দ্য অ্যাসেন্ডিং কোলন, and it may be also lymphoma. এর ভিতরে ফিজিক্যাল সাইনের ভিতরে which physical sign is most important consistent with renal cell carcinoma? ফিজিক্যাল সাইনের ভিতরে স্যার রেনাল সেল কার্সিনোমাতে তিনটা ট্রায়াড থাকে, যে না, এই ফিজিক্যাল সাইন we are talking about. স্যার পেশেন্টের অ্যানিমিয়া থাকতে পারে, আর স্যার হচ্ছে স্যার আমরা অন এক্সামিনেশনে স্যার আমরা লাম্প পেয়েছি স্যার, যেটা আবার কিডনি হচ্ছে স্যার রাইট কিডনি ইজ ভ্যালুটেবল স্যার। এটা আমরা একটু আবার দেখো, ভেরিফাই করে দেখি। সব সময় আমি কিছু কিছু পরীক্ষার সময় কিন্তু কোনো কোশ্চেনে লিড দেওয়া হয় না পোস্ট গ্রাজুয়েশনে, এবং কোনো কমেন্টও সাধারণত ইউজুয়ালি করা হয় না, কিন্তু আমরা এটা যেহেতু ক্লাস এবং পরে ভুলে যাব দেখে সবসময় পেশেন্ট এক্সামিনেশন আগে পেশেন্টের কনসেন্ট নেওয়া, কি করতে যাচ্ছ সেটা বলা, পেশেন্টের পজিশনিং, প্রপার এক্সপোজার, এবং তাকে বাম দিকে ফিরানো, স্বাভাবিক শ্বাস নিতে বলা, বুঝানো যে কি করতে যাচ্ছ, তুমি ব্যথা দিবা। তুমি যখন করতেছিল সে কিন্তু একটু ব্যথা পাইতেছিল, তার ফেস দিকে বুঝে গেছে। এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট। আপনি মা একটু লম্বা শ্বাস নেন আর ছাড়েন, তাহলে তুমি পালপেশন করার সময়ও তুমি কিন্তু ইন্সপেকশনে আগে দেখবা। তাহলে আমরা কিন্তু আগে দেখতেছি লম্বা শ্বাস নেন আর ছাড়েন, এই এক্সপোজারটা ঠিক রাখলো, পজিশনিং ঠিক রাখলো, তুমি তারপর আপনার পেটে কোথাও ব্যথা আছে, তাহলে যেখানে সে হাত দিল তার দূরের থেকে আমরা শুরু করি। দিস আর দ্য প্রিন্সিপালস। এই জিনিসগুলো শিখতে হবে। যে উনি বলতেছে তুমি জানো, বলতেছো, এবং সেও বলতেছে যে আর এইখানে সমস্যা, তাহলে তুমি শুরু করবা কিন্তু দূরের থেকে। এবং প্রথম জেন্টলি, সফটলি এগুলো শুরু করাটা খুব ইম্পর্টেন্ট। দেখো, এই যখন আমি দেখি এই জায়গাটাতে তার একটা লাম্প আছে, তাই না? তাহলে দেখো এইখানটাতে তখন বাইম্যানুয়ালি পালপেবল, মানে এই যে তুমি দেখো শ্বাস নেন মা, একটু লম্বা শ্বাস নেন, আচ্ছা, তাহলে আমার দুই হাতের নিচে একটা লাম্প আছে, এবং আমি উপরে হাতটা ফিক্স রেখে নিচে যখন হাতটা একটু উপরে পুশ করতেছি তখন আমার হাতের নিচে এটা লাগতেছে। This is a very important point in favor of renal lump. তাহলে এইটা প্র্যাকটিসেবল। তাহলে এইটা যে কোনো
লাম্প যদি এখানে থাকে which is attached to the posterior wall, যেমন আমরা retroperitoneal কিডনি, এটাও যদি অনেক সময় এরকম হতে পারে যে সিএ কোলন পিছের সাথে অ্যাটাচ, তাও হতে পারে। একটা জিনিস দিয়ে রিজিড হওয়া যায় না। আবার এটা যে হয়তো তোমার নিচে গলব্লাডারও এরকম হতে পারতো, লিভারেরও কিছু হতে পারতো, কিন্তু কোনো ফ্রি বর্ডার নেই। তাহলে সো দেয়ার আর ডিফাইন্ড পয়েন্টস একটা পয়েন্টের জন্য লাম্পের, যেটা তোমাকে হেল্প করবে। তুমি দেখছো যে সব লাম্প কিন্তু doesn't move with respiration, কিন্তু so this is moving with respiration. শ্বাস নেন মা, শ্বাস। এছাড়া কি লিভারটা পাল্টাবেন? তাহলে এগুলো তোমাকে বলতে হবে। তাহলে এই জিনিসগুলো আমরা আসলে পরীক্ষার সময় এইসব টিচার কিন্তু এই নিয়ে খুব বেশি কথাবার্তা বলে না। তো কিন্তু আমরা যেহেতু এখানে একটা ক্লাস সেই হিসাবে বলতেছি, আমরা তাহলে এটুকুই জানলাম। এখন হাউ ডু ইউ প্ল্যান টু ইনভেস্টিগেট দিস পেশেন্ট? তুমি কিভাবে কি ইনভেস্টিগেট করতে চাও এই পেশেন্টটাকে? At first we do some urine investigation that includes বুঝতে পারো that we do some investigation like a CBC with ESR, sir, serum creatinine, urine RME, and sir, ultrasonography, chest X-ray, and ultrasonography of whole abdomen. তো তুমি what do you expect যে আল্ট্রাসাউন্ডে কি থাকতে পারে? Sir, if there is renal mass, it can be diagnosed by ultrasonography. এটা যদি সিএ কোলন বা যেটা বলতেছিলা লিম্ফ নোড, সেটাও কি আল্ট্রাসাউন্ড থেকে বলতে পারে? স্যার গ্রোথ আল্ট্রাসোনোগ্রামে স্যার বোঝা যাবে স্যার হোল অ্যাবডোমেনে। আর স্যার লিম্ফ নোড যদি স্যার ইন্টার অ্যাবডোমিনাল লিম্ফেডিনোপ্যাথি থাকে তাহলে স্যার আল্ট্রাসোনোগ্রামে বলতে পারবে। তারপর নেক্সট ইনভেস্টিগেশন কি করবা? If we don't have a clue doing this investigation, then we further go for CT scan of whole abdomen. Whole abdomen. CT scan of whole with abdomen. special attention to the lump. Lump. আচ্ছা, তাহলে এটা কি আল্ট্রাসাউন্ড চেয়ে ভালো বলতে পারবে? ভালো বলতে পারবে। আর কি ইনফরমেশন we can get from CT scan in যে আল্ট্রাসাউন্ড চেয়ে সিটিতে আর কি বেশি ইনফরমেশন পেতে পারি? স্যার মাস মানে যে মাসটা থাকবে সেটা স্যার হচ্ছে আমরা সাইজ ডিফাইন করে দিতে পারবে। কিডনির সাথে স্যার এটা অ্যাটাচ মানে সুপ্রা রেনাল গ্ল্যান্ডকে ইনভলভ করেছে কিনা বা লোকেশনটা স্যার ক্লিয়ার করে দিতে পারবে। আর হচ্ছে স্যার আচ্ছা যাক, আমি তো কিছু কোশ্চেন আমি এইভাবে করতেছি, তারপর হয়তো কিছু আরো কোশ্চেন তোমাকে আমি করবো থিওরিটিক্যালি। আচ্ছা, তুমি এখন ধরো যে এই পেশেন্টটা সাসপেক্টেড রেনাল লাম্প, হাউ উইল ইউ কনফার্ম ডায়াগনোসিস? কনফার্ম করবো স্যার বাই ডুইং স্যার কোর বায়োপসি স্যার। Biopsy, biopsy from the lump and doing histopathology. আচ্ছা, হিস্টোপ্যাথোলজি করে তো রেনাল লাম্প এরকম কি ধরনের হিস্টোপ্যাথোলজিক্যাল টাইপ আছে তোমাদের জানা কি আছে? স্যার মোস্ট কমন হচ্ছে স্যার ক্লিয়ার রেনাল সেল কার্সিনোমা, ক্লিয়ার সেল কার্সিনোমা, দেন স্যার ক্রোমোফোব টাইপ একটা আছে। There are different types আছে। তুমি এই পেশেন্টটা কোন স্টেজ, how do you plan to treat this patient? Sir, the treatment choice for sir renal cell carcinoma is radical nephrectomy, sir. এই পেশেন্ট যখন when we will talk about this patient, তুমি কি চিন্তা করতেছো এখন, কোন স্টেজে আছে, কি চিকিৎসা করবা? তুমি যখনই পরীক্ষা দিবা তখনই সবসময় চিন্তা করবা যে এই পেশেন্টটা কি, এবং কোশ্চেনটা সবসময় বোঝাটা খুব ইম্পর্টেন্ট। স্যার স্টেজিংটা স্যার আমরা মানে ডিফাইন করব যদি the lump is confined to the হচ্ছে স্যার kidney, then that is stage 1, sir. If it spreads to হচ্ছে স্যার perinephric fascia, then it's stage 2. আচ্ছা, তোমাকে আর দুই একটা কোশ্চেন আমি করতে চাই যে মনে করো
Oh, do you have any idea regarding paraneoplastic syndrome of renal cell carcinoma? Yes, sir. এই পেশেন্টের কোনো এই ধরনের ফিচার আছে? স্যার renal cell carcinoma তে প্যারানিওপ্লাস্টিক ফিচার্স হিসেবে স্যার আমরা ইরাট্রোপয়েটিন যদি বেশি রেস্ট হয় তাহলে স্যার আমরা পলিসাইথেমিয়া পেতে পারি, বাট in this case the patient has anemia, moderately anemia. So there is no chance of polycythemia. So, next. So renin secretions are increased as a part of paraneoplastic syndrome. তারপর হচ্ছে স্যার প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড পেপটাইড and gonadotropin hormone. So there are some paraneoplastic features in some malignancy, also in renal cell carcinoma, like hypercalcemia, sometimes polycythemia, increased platelet count. তো কতগুলো জিনিস থাকতে পারে। So এগুলো আছে কিনা এটা তোমার হিস্ট্রিতে বলা উচিত। তুমি কি ধারণা আছে যে there are some risk factors of underlying etiology of renal cell carcinoma? কাদের হয় এরকম কিছু আছে? এই পেশেন্টের কোনো হেরিডিটি হিস্ট্রি নিছো, কোনো ড্রাগসের হিস্ট্রি নিছো? Drugs history is the patient given any significant drug history. এই পেশেন্টের কোন স্টেজে আছে? Sir, if after doing physical examination, as I have not. তাহলে renal cell carcinoma গুলো স্টেজিং করা হয়, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। তাহলে যে কোনো টিউমার আছে এইসব কন্ডিশন গুলো জানার জন্য, চিকিৎসার জন্য আমাদের কতগুলো জিনিস জানতে হয়, যে এই পেশেন্টের হিস্টোপ্যাথোলজিক্যাল ভ্যারাইটি কি, প্রথম ডায়াগনোসিস কনফার্ম, তারপরে এবং এই পেশেন্টের কোন স্টেজে আছে, স্টেজ 1 না স্টেজ 2। স্টেজ 1 মনে করো 7 সেন্টিমিটার ভিতরে নো লিম্ফ মেটাস্টেসিস। ওই যে আমরা সিটি স্ক্যান করলাম, সিটি স্ক্যানে ও লাম্পটা একটা ডায়াগনোসিস কনফার্ম করতে পারবে যে ইট ইজ অ্যারাইজিং ফ্রম দ্য কিডনি, আবার ইট ইজ নট আদার অর্গানস ইনভলভ, কিন্তু সাথে সাথে হয়তো বলতে পারবে যে লিম্ফ নোড মেটাস্টেসিস আছে। তাহলে স্টেজ 1 এ সাইজ অফ দ্য টিউমার 7 সেন্টিমিটার নিচে হলে স্টেজ 1, স্টেজ 2 7 সেন্টিমিটার বেশি, স্টেজ 3 তোমার লিম্ফ নোড, স্টেজ 4 ডিস্টেন্ট মেটাস্টেসিস। তাহলে এই যে স্টেজিংটা তোমাকে জানা সম্ভব যদি সিটি স্ক্যান আমরা করতে পারি, উই ক্যান ডু আদার ইনভেস্টিগেশনস অলসো। তাহলে আমাদের দেয়ার ডিফারেন্ট টাইপস অফ মডালিটিস অফ ট্রিটমেন্ট, যে সার্জারি করবা না, কেমোথেরাপি করবা না, অ্যাডজুভেন্ট থেরাপি করবা না, টার্গেটেড থেরাপি করবা, এগুলোর জন্য আমাদের এগুলো ডায়াগনোসিস কনফার্ম করতে হবে, তাই না? তাহলে আমাদের মনে হয় এই পেশেন্টটা আমরা আপাতত স্টপ করি, আমাদের আরো 2টা পেশেন্ট আছে। থ্যাংক ইউ ডক্টর নুসরাত। তাহলে প্রিপারেশনের জন্য তোমার এটা নিশ্চয়ই একটু হেল্প হবে। পরবর্তীতে আমরা এখন দিয়ে পরের কেসটা একটু তুমি একটু হেল্প করে ওনাকে নিয়ে যাও, আর আমরা একটু অন্য ব্যাপারে আলাপ করি। যারা চ্যাট বক্সে একটা কোশ্চেন আসছে স্যার, এই কেসটা রিলেটেড কোশ্চেনটা কি নিব স্যার নাকি ক্লাস শেষে একদম স্যার সব কোশ্চেন? আমার মনে হয় শেষে হলেই ভালো। আচ্ছা ঠিক আছে। আমি এই রিলেটেড কয়েকটা জিনিস একটু বলে যেতে চাই। সেটা হলো প্রথম স্টুডেন্টকে যে 6 মিনিটস টাইম দেওয়া হয় ফর প্রেজেন্টিং এ কেস, এই সময়কে তুমি মনে করবা যে তুমি 25 থেকে 30টা সেন্টেন্স এই সময় বলতে পারো। তাহলে 25 থেকে 30টা সেন্টেন্স তুমি যে কি বলবা, দিস 30 সেন্টেন্সেস মাস্ট বি ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স। তাহলে এই সময় তুমি পেশেন্টে she is Rahima Khatun, a 55 years old housewife from Kumilla, যার একটা লাইনে বলে গেলা she is suffering from pain at the right loin and along with a lump at the lumbar region। এগুলো বলে তুমি এই পয়েন্ট, এই রিলেটেড যা হিস্ট্রিতে যা বলার, এটা হয়তো 5-6টা 7টা সেন্টেন্স তুমি শেষ করে গেলা। তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে আমার এই 30টা সেন্টেন্স আমাকে সেলিয়েন্ট ফিচারে বলার একটা সুযোগ দেওয়া হবে। এরপরে বাকি তুমি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যে এই সময় ও বলতে পারতো যে যেহেতু ওর কোলনের একটা ডায়াগনোসিস আছে, ওর বাউল ডিস্টারবেন্স আছে কিনা সেই সম্বন্ধে তার একটু বলো। কোনো সময় তার হিমাচুরিয়া হয়েছে কিনা, তার কোনো রেকটাল ব্লিডিং হয়েছে কিনা, মেলিনা হয়েছে কিনা,
অ্যাপেটাইট কেমন, লিম্ফোমা হলে তার জ্বর হইতে পারতো। তাহলে এই যে কতগুলো নেগেটিভ পয়েন্ট তুমি একসাথে যেগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চিন্তা করো, সেগুলো তোমার বলা উচিত। তাহলে ওই পেশেন্টের কিছু কিছু ও একবার বলছে যে দ্য ট্রায়াড অফ সিমটমস অফ রেনাল সেল কার্সিনোমা হলো যে তোমার একটা লাম্প থাকতে পারে, অনেক সময় হিমাচুরিয়া থাকতে পারে, এবং অনেক সময় পেইন থাকতে পারে। তাহলে এই তিনটা হলো মেইন সিমটম, কিন্তু তাছাড়াও অন্য সিমটম থাকতে পারে। এই পেশেন্টের যেমন দুইটা সিমটম আছে। এছাড়াও অনেক প্যারাপ্লেনিওপ্লাস্টিক ফিচার্স থাকে, সেগুলো সম্বন্ধে তার বলা উচিত যে যদি থাকে সেগুলো হিস্ট্রিতে না থাকলেও নেগেটিভ পয়েন্ট হিসাবে তার। তাহলে প্রথম তুমি ওই পেশেন্টটার যেই ডায়াগনোসিস করতেছো সেটা সম্বন্ধে বলা, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে বলা, এবং এর কমপ্লিকেশন অলরেডি হয়েছে কিনা, কোথাও ডিসটেন্ট মেটাসিস, এর হয়তো একটা সিজার হয়েছে, কনভালশন, সেটা তুমি বললো যে পেশেন্ট ডিডন্ট হ্যাভ এনি সিজার, পেশেন্ট ডিডন্ট হ্যাভ ব্যাক পেইন, তার মানে অলরেডি তার কোনো কমপ্লিকেশন হয়েছে কিনা, এই জিনিসগুলো তুমি হিস্ট্রিতে বলে, যদি না বললেও যে কেন বলতেছো এটা তুমি তোমাকে হিস্ট্রিতে বলে যেতে হবে। ফিজিক্যাল সাইনও ঠিক সেরকম, যে তুমি যখনই এক্সামিনেশন করবা, তুমি যে পেশেন্টকে যখন যেই এক্সামিনেশন যে ফাইন্ডিং গুলো পাইছো সেগুলো তোমাকে সেটা মেইনলি ফোকাস করতে হবে, এবং নেগেটিভ যদি কোনো পয়েন্ট থাকে সেগুলো বলতে হবে, চেষ্টা করতে হবে। তো এইটা হলো এক পয়েন্ট। এখানে আমাদের যখন টিচারদের কাছে থাকে কতগুলো জিনিস থাকে, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস একটা শীট যে থাকে টিচারের কাছে, হিস্ট্রি অফ প্রেজেন্টেশন এটাতে থাকে কিছু মার্কস, ফিজিক্যাল এক্সামিনেশনে মার্কস থাকে, প্রবলেম আইডেন্টিফিকেশনে থাকে, প্ল্যানিং অফ ইনভেস্টিগেশন থাকে, ম্যানেজমেন্ট প্ল্যান থাকে, কমিউনিকেশন স্কিল থাকে, ওভারঅল ডিলিং অফ দ্য পেশেন্ট থাকে। তাহলে প্রত্যেকটা স্ট্রাকচার্ড, কোনটাতে কত মার্কস থাকে, এগুলো কিন্তু সব একটা শীট দেওয়া থাকে টিচারের কাছে। এই টিচার এটা দেখে দেখে তাকে তার না, তাহলে তুমি কিভাবে যে যখনই একটা প্ল্যান ইনভেস্টিগেশন করবা, তাহলে কিছু আমরা চেষ্টা করি যে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন করা, তারপর গ্র্যাজুয়ালি আল্ট্রাসাউন্ডের পরে আমরা সিটিতে যাই, ফাইনালি ডায়াগনোসিস কনফার্ম করার জন্য কিছু ইনভেস্টিগেশন করি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চিন্তা করার জন্য আমরা একটা যদি সিএ কোলন হয় তাহলে আমরা একটা কোলোনোস্কোপিও করবো। তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এর জন্য কিছু ইনভেস্টিগেশন করা হয়। তাহলে ইনভেস্টিগেশন তুমি যে করবা সেটারও একটা তোমার চিন্তা থাকে যে কোন ইনভেস্টিগেশনটা তুমি কেন করবা, এবং পেশেন্টকে ডেফিনেটলি চিকিৎসার জন্য আলাপ করা হয়। তাহলে হিস্টোপ্যাথোলজি, রেনাল সেল কার্সিনোমা ডিফাইন টাইপস আছে, স্টেজিংটা ভেরি ইম্পর্টেন্ট তোমার চিকিৎসার জন্য, যে কোন স্টেজে আছে এই পেশেন্টের, যেমন আমরা ভাবছি যে স্টেজ 4 এ আছে অলরেডি ডিস্টেন্স। তো আমি ডক্টর, যেহেতু এই পেশেন্টটা আমার জানা, এই পেশেন্টটা অলরেডি একটা আল্ট্রাসাউন্ডে বলা হয়েছিল যে দিস ইজ এ কেস এট দ্য লাম্প এট দ্য রাইট লাম্বার রিজিয়ন, সাসপেক্টেড রেনাল সেল, সিটিতেও বলা হয়েছে। তাই হিস্টোপ্যাথোলজি বোধে আমরা এখনো রিপোর্ট পাই নাই। হ্যাঁ, রেনাল সেল কার্সিনোমা আসছে উইথ ডিসটেন্ট মেটাস্টেসিস। রেনাল সেল কার্সিনোমার একটা পিকুলিয়ারিটি হলো যে এই অন্য ক্যান্সার যেরকম অনেক অল্পতেই বাইরে ধরা পড়ে, কিন্তু এই ক্যান্সার গুলো সাধারণত হাইড করে থাকে নিজেকে। এই জন্য when the patient is diagnosed is already is metastasis different organs, যেমন এই পেশেন্টটা সিটিতে বলা হয়েছে যে অলরেডি লিম্ফ নোডে মেটাস্টেসিস আছে, অলরেডি বোনসে মেটাস্টেসিস আছে, অলরেডি লাংসে মেটাস্টেসিস আছে। So this is already in stage 4. এই জন্য আমরা এই পেশেন্টের জানি দেখে এটুকু বলা। তো আমার মনে হয় আমরা প্রথম কেসটা এখানেই থামি। আমাদের নেক্সট কেসটা আমরা ডক্টর উর্মি, না ডক্টর উর্মি তুমি বসো। হ্যাঁ, তুমি তোমার কেসটা প্রেজেন্ট করো। হ্যাঁ, তাহলে কেস প্রেজেন্টেশনে ইউজুয়ালি 6 মিনিটস টাইম দেওয়া হয়। তাহলে 6 মিনিটস এর ভিতরে তুমি ইউ প্রেজেন্টেড ইউর কেস, then we will discuss about something about this patient. Assalamu alaikum, sir. My patient, Mr. Shahjahan Mia, 58 years old, married, Muslim, shopkeeper, hypertensive, diabetic, non-smoker, non-alcoholic patient.
hailing from Deldur, Tangail, came to Popular Medical College Hospital on 1st March 2023 with the complaints of multiple joint pain involving both hands and lower limb for last 1 year and fever, anorexia, and weight loss for last 3 months. The patient stated that he has been reasonably well 1 year back. Since then, he has been suffering from multiple painful swollen joints of both hands, which initially involved the proximal interphalangeal joints of both hands. Then it gradually progressed to both knee joints, ankle joints, then wrist joint and elbow joints. The pain was initially mild in nature, but it gradually progressed to and became severe, incapacitating the patient from doing his daily activities. The pain is associated with morning stiffness, which persists for more than 1 hour and is relieved on taking on during daily activities or exercise. Patient also complains of patient also complains of fever for last 3 months, which is low grade, intermittent in nature. Highest recorded temperature was 100 degrees Fahrenheit. It used to subside with taking antipyretics. He also complains of anorexia and weight loss, which is unintentional, significant, not documented, but evidenced by loosening of his clothes. He gave no history of any oral ulcer, skin rash, photosensitivity, any painful red eyes or dry eye, any difficulty in swallowing, any skin color change on exposure to heat or cold. There is no history of any diarrhea or any history of viral illness, or there is no dysuria or discharge through urine. On query, he gives history of occasional cough, which is productive in nature, more in the morning. It is mucoid in nature. There is no blood stain or no foul smelling. The cough is not associated with any chest pain, shortness of breath, orthopnea, paroxysmal nocturnal dyspnea, any leg or abdominal swelling. With all these complaints, he went to several local physicians and went through several investigations, and also his joint fluid was aspirated from knee joint. And after that, he was prescribed some medications like methotrexate, sulfasalazine, and prednisolone, which he took for 1 to 2 weeks, but he stopped them on his own accord. And then he came to Popular Medical College Hospital for better management. He has been diagnosed as case of diabetes and hypertension 3 months ago during his regular checkup, and since then he has been taking metformin 500 milligram twice daily and linagliptin 5 milligram once daily, and olmesartan 40 milligram once daily. And with this, his diabetes and high pressure is under control. He has no history of close contact with open case of pulmonary TB patient. His mother and elder sister suffer from same kind of joint pain, but all his other family members are in good health. On my general examination, he is moderately anemic. There is mild tightening of the skin over the face, more marked on the periorbital and perioral area. There is microstomia present. There is no hair loss or any skin rash or any skin color change. On my musculoskeletal examination, on admission, his vital signs were within normal range. Blood pressure was 120 by 70 millimeter of mercury. Pulse rate was 88 beats per minute. Temperature was 99 degrees Fahrenheit on admission, and respiratory rate was 22 beats per minute. On my musculoskeletal system examination, it revealed that there is tenderness and mild swelling of the all proximal interphalangeal joints, and there is no deformity of hand or any wasting of thinner or hypothenor muscles of the hand. There is also tenderness and swelling of the both knee joints, more over the left knee joint. There are no nail changes, and there are no nail changes and there is no proximal myopathy. Respiratory system examination reveals that breath sound is vesicular, and there is fine inspiratory crepitation over the left lower zone. Other system examination, including cardiovascular system, gastrointestinal system, and nervous system, including fundoscopy, reveals nothing abnormality.
this is all about my history. So my provisional diagnosis is rheumatoid arthritis with diabetes with hypertension. So your diagnosis is rheumatoid arthritis with hypertension with diabetes mellitus. Do you have any differential diagnosis? Yes, sir. My first differential is overlap syndrome, and my second is sclerosis. So your second diagnosis is overlap syndrome. And third is systemic sclerosis. Systemic sclerosis. Why you are telling that one of your differential diagnosis is systemic sclerosis? What symptoms, what findings you found during examination of this patient? First of all, the patient complained of inflammatory arthritis. Then on my examination, he has tightening of the skin, rendering it difficult to examine the anemia, and he also has microstomia. Although he doesn't have any dysphagia or any other renal involvement. So why you are not putting systemic sclerosis as first diagnosis? Since the patient first developed, his first complaint was morning stiffness of the small joint of hand, mainly the proximal interphalangeal and metacarpophalangeal joint, and the morning stiffness persisted for more than 1 hour, and the duration is more than 6 weeks, which meets the rheumatoid arthritis clinical criteria. So I put my provision. What is the importance of morning stiffness? It importance key indicate kore arthritic disease. Karo morning stiffness ase, karo nai. Karo thakle ki chinta kora jay? It indicates inflammatory arthritis. Tale rheumatoid arthritis also inflammatory. And progressive systemic sclerosis also inflammatory. So how you differentiate the arthritis of rheumatoid arthritis and progressive systemic sclerosis? Is it a difference? Sir, in case of rheumatoid arthritis, there will be mainly small joints of the hands, mainly proximal interphalangeal and metacarpophalangeal, or if it involves the toes, it will be metatarsophalangeal joints. There will be more involvement of the small joints of the hands. There may be systemic involvement, like systemic features of the patient also, such as fever, anorexia, and weight loss, which patient also complains. And it can also involve other systems, respiratory system, cardiac. The patient also complains of respiratory. Can you show also anyway there is tightening of the skin? Eta amra dekhte dekhate paro. হাতে আছে আমি তোমার কাছে একটু যাই যারা অডিয়েন্স আছে তাদের একটু দেখানোর জন্য এই যে দেখো এই যে স্কিনটা আমরা যখনই পেশেন্টের তুমি একটু ধরো এটা ধরো আমরা যখনই এনিমিয়া দেখি একটা পেশেন্টের তখন যে স্কিনটা আমরা নিচে নামাই তখন যেরকম লাগে এটা সবসময় ফিলিংটা নিজের কাছে এটা অন্য বোঝানো অনেক সময় কঠিন এই পেশেন্টটা যখনই আমি এনিমিয়া দেখানোর জন্য নামাইতেছি কিন্তু এই স্কিনটা দিস ইজ ভেরি শাইনি অ্যান্ড টাইট এইটাতেও তাই এখানে আমরা একটা ফোল্ড অফ স্কিন কিন্তু উঠাইতে পারতেছে না সো দেয়ার ইজ টাইটেনিং অফ স্কিন এই জিনিসটা তোমার বিরাট এই পেশেন্টের ক্ষেত্রে খুবই রিমার্কেবল এবং এই পেশেন্টেরও দেখো তুমি যে বলছো যে রিমোটয়েড আর্থ্রাইটিস এর রিমোটয়েড হ্যান্ড বলে একটা জিনিস হচ্ছে না সেখানে আমার এটা হলো মেটাকার্পাল জয়েন্ট এটা হলো প্রক্সিমাল ইন্টারজয়েন্ট এটা হলো ডিস্টাল তাহলে এইটার এই জয়েন্টটা মেইনলি এফেক্ট করে রিমোটয়েড আর্থ্রাইটিস কিন্তু ওনার যেরকম স্প্রিঙ্গিং একটা ডিফর্মিটি হয় অ্যাকিউটে এবং আস্তে আস্তে যেরকম ওয়েস্টিং হয় ঠিক অত ক্লাসিক্যাল না হতে পারে অবশ্যই হতে পারে আমাদের সবসময় তো আমরা হিস্ট্রি এবং এক্সামিনেশন থেকে সব অসুখ ডায়াগনোসিস করতে পারি না আমরা কি রেনল্ডস এই পেশেন্টে কি রেনল্ডস আছে
রেনল্ডসের হিস্ট্রিটা কি নাও কিভাবে বুঝলা যে রেনল্ডস নাই? রেনল্ডস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর প্রোগ্রেসিভ সিস্টেমিক স্ক্লেরোসিস। এটাই সবচাইতে একটা ক্লাসিক্যাল হিস্ট্রি থাকে। আপনি হা করেন তো, হা করতে অসুবিধা হয়? কি অসুবিধা হয়? হা কি আগের চেয়ে ছোট হয়ে গেছে মুখ? এটা কি দিন দিন আগের চেয়ে ছোট হয়ে যেতেছে? আচ্ছা, কিন্তু আলাদা করতেছিলাম রেনল্ডস কি হিস্ট্রি নাও? I've asked the patient whether he develops any skin color change of the fingers when exposed to cold water or during winter season, and whether the color changes to red when it is re-exposed to heat or hot water. But he gave me such কি history. কালার চেঞ্জ হয়? Initially, the nail color will be bluish or due to cyanosis. তাহলে এটা হলো there will be phasic changes in color. Initially পেইল হবে, তারপর পেশেন্টটা সায়ানোসিস হবে, পরে লাল হয়ে যাবে। এই যে সিকোয়েন্সিয়ালি ফেজিক চেঞ্জ, হঠাৎ করে তার দেখা যায় হাতের আঙ্গুলের মাথাগুলো সাদা হয়ে গেছে, পেইল হয়ে গেছে, তারপরে ব্লুইশ হয়ে গেছে, তারপর আস্তে আস্তে লাল হয়ে গেছে। এইটাই তার সে খেয়াল করে। এটা নট নেসেসারি টু এক্সপোজার টু কোল্ড হইতে হবে, উইদাউট এনি, কোনো কারণ ছাড়াই হইতে পারে। কিন্তু অনেক সময় বলে যে আমি উজু করার সময় দেখি, আবার অনেক সময় ঠান্ডায় হইতে পারে। তাহলে এটা যে কোনো সময় এটা হইতে পারে। দিস ইজ রেনল্ডস। এটা প্রাইমারি হইতে পারে, সেকেন্ডারি হইতে পারে। এটা কি এই পেশেন্টের কোনো পেশেন্টের অসুখ শুরু হওয়ার আগে হয়, না পরে হয়, না আগে কখন হয়? স্যার এটা হচ্ছে প্রাইমারি ক্ষেত্রে, এটা প্রাইমারি ক্ষেত্রে অথবা সেকেন্ডারি ক্ষেত্রে ডিজিজ আদার সিম্পটমের অনেক আগে থেকেই সিম্পটমটা। এটাই অনেক সময় দেখা যায় যে পেশেন্ট শুধু রেনল্ডস নিয়ে প্রেজেন্ট করছে, অনেক সময় 6 মাস, 1 বছর, 2 বছর। এই যে আমরা পরীক্ষা বলতেছে গুড ব্যাড রাগ করা, এগুলো কিন্তু পরীক্ষা করা বলা হয় না পরীক্ষা। আজকে আমরা যেহেতু এটা একটা ক্লাস সেই হিসাবে বলতেছি, তো কিন্তু অনেক সময় দেখা যায় একটা পেশেন্টের রেনল্ডস নিয়ে প্রেজেন্ট করতেছে। তাহলে রেনল্ডস অনেক অসুখে হইতে পারে, প্রাইমারি হইতে পারে, শুধু রেনল্ডসই থাকতে পারে, কিন্তু অনেক সময় পিএসএস, এসএলই বা অন্য রিউমাটয়েড অন্য অসুখেও হতে পারে। তাহলে এই পেশেন্টটা আমরা চিন্তা করতেছি, তুমি বলছিলে রিউমাটয়েড, তাহলে তো প্রত্যেকটাই চিন্তা করতে হয় যে আমি রিউমাটয়েড বলবো নাকি পিএসএস বলবো। তাহলে হাউ ইউ ক্যান প্রসিড টু ইনভেস্টিগেট দিস পেশেন্ট? কিভাবে ইনভেস্টিগেশন করে আমরা একটু আগাইতে পারি বলো তো দেখি। First, I'll do the complete blood count with ESR and C-reactive protein. এগুলো তো দুইটাতেই একই রকমই আসবে না? Sir, in case if there is rheumatoid arthritis, then there may be lymphocytosis or neutrophilia. It doesn't mainly any help. ESR and C-reactive protein. এগুলো ইউজুয়ালি দুইটাতেই এরকম আসতে পারে। C-reactive protein usually may be normal, but when there is active disease or there may be if we consider two diseases, in one hand yes PSS, in one hand rheumatoid arthritis, how will you confirm rheumatoid arthritis? How will you confirm PSS? I will do the rheumatoid factor and CCP antibody for rheumatoid arthritis, and in case of systemic sclerosis, I can do the centromere antibody or topoisomerase antibody, which is positive in systemic sclerosis, and ANA will be also positive. And I can do the nail fold capillaroscopy also in case of systemic sclerosis. If there is Raynaud's phenomenon, it can be positive. Skin biopsy কোনো help হইতে পারে? Skin biopsy can also provide. Skin biopsy করলে কি পাওয়া যেতে পারে? What you get, what histopathological changes you get in the skin biopsy? তাহলে তুমি দেখবা সিস্টেমিক স্ক্লেরোসিস এমন একটা পিকুলিয়ার ডিজিজ যেখানে ফাইব্রোসিস হতে থাকে, ডার্মাল, স্কিন এবং আদার ইন্টারনাল অর্গান, সব অর্গান হতে পারে, তাই না? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, রেসপিরেটরি, তারপরে রেনাল, জিআই ট্র্যাক্ট, সব জায়গায় এটা ফাইব্রোসিস হতেছে। তাহলে স্কিনে এপিডার্মিসের চেয়ে ডার্মিসে দেয়ার বান্ডলস অফ কোলাজেন টিস্যুস ডেভেলপ করে এবং আস্তে আস্তে তার অনেক সময় ফাইব্রোসিস হতে থাকে। তাহলে অনেক সময় দেখা যায় ক্যালসিয়াম ডিপোজিশন হয়। তাহলে এই যে হ্যান্ড এক্সামিনেশন অফ হ্যান্ডে তোমার প্রোগ্রেসিভ একটা ফ্লেক্সার কন্ট্রাকচারের মতো, রিউমাটয়েড আর্থ্রাইটিসে একরকম,
এখানে কিন্তু দেখা যায় একটা ফ্লেক্সার ডিফর্মিটির মতো হতে থাকে। টার্মিনাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্ট গুলো বেশি হয়, স্ক্লেরোডেক্টালি হয়, অ্যাম্পুটেশন হয়, অনেক সময় ভাস্কুলাইটিস হয়, রেনল্ডস হয়। তাহলে এগুলো তোমার রেনল্ডস এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে চিকিৎসার জন্য। আমরা রেনল্ডস কি চিকিৎসা দিতে পারি যদি সাপোজ দিস ইজ নট এ কেস অফ রেনল্ডস, rheumatoid arthritis? There is two part of the treatment. First, counseling of the patient and educating the patient about it's covering his hands and legs while exposed to cold. And pharmacological treatment, we can give vasodilators. যদি তার তোমার Pain or যদি তার রেনল্ডস থাকে, যদি রেনল্ডস না থাকলে তার আমাদের ক্যালসিয়াম চ্যানেল দরকার, হেল্প করবে না। রিউমাটয়েড আর্থ্রাইটিস যেরকম ডিজিজ মডিফাইং ড্রাগ দিতে পারি, এখানে হার্ডলি এনি ডিজিজ মডিফাইং ড্রাগ হেল্পস। তাহলে এটা অনেক একটা প্রোগ্রেসিভ ডিজিজ। প্রোগ্রেসিভ সিস্টেমিক স্ক্লেরোসিসকে অনেক সময় বিভিন্ন ভাবে ভাগ করা হয়, লোকালাইজ, ডিফিউজ এইভাবে ভাগ করে। কখন বলা হয় ডিফিউজ? So when the involvement extends below elbow joint and knee joint, and there is trunk involvement. বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভাগ করা হয়, কাইন্ডলি, ডিফিউজ এন্ড লোকালাইজ এইভাবে ভাগ করার চেষ্টা করে। তাহলে অর্গানের ইনভলভমেন্টের জন্য ইসোফেজিয়াল, স্টমাক, তারপর কোলন, এগুলোর জন্য বিভিন্ন ইনভেস্টিগেশন করা উচিত। ডিপেন্ডিং অন সিমটম, সাইন এন্ড বিভিন্ন ইনভেস্টিগেশন করা উচিত, তাই না? So it may be a case of rheumatoid, more likely it may be PSS or systemic, or there may be overlap also. So thank you, Dr. Urmi, for your presenting a good case. Thank you, sir. Assalamualaikum, sir. এটা আমার কাছে দিয়ে যাও তুমি পেশেন্টটাকে ধরে। ঠিক আছে, আমরা আপনাকে আবার দেখবো। আস্তে 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 নামুন। ডক্টর তিথি, তুমি ওই পেশেন্টের এই কাগজটা নিয়ে। ওয়ালাইকুম আসসালাম, আসেন। স্যার কোশ্চেনে ওই যে ডায়াগনোসিস বলা নিয়ে একজন স্যার কোশ্চেন করেছিল স্যার, যে উনি ডক্টর উর্মি যে ফার্স্টে বললেন যে রিউমাটয়েড আর্থ্রাইটিস উইথ ডায়াবেটিস উইথ এইভাবে বলবে নাকি এন্ড দেন বলে বলবে? আমরা কোশ্চেন গুলো যার কোশ্চেন গুলো একটু পরে আলাপ করি। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে ঠিক আছে স্যার। এই পেশেন্টটা আরেকটু দেখে নেই, যেহেতু তিনজন তিনটা পেশেন্ট রেডি করছে, আমরা একটু আরেকটু শুনে নিই। Dr. Sharmin, you will get 6 minutes time to present your case. Assalamualaikum. My patient name was Mr. Azim, 49 years old, farmer, normotensive, non-diabetic and non-asthmatic, hailing from Joshua with the complaints of pain in the upper abdomen for 6 months, which is pain in the central abdomen, which was mild in nature, dull, constant, and radiating towards the back, aggravated by taking food and relieved by antacid. And he also complained of anorexia and nausea for 6 months and unintentional weight loss for about 20 kg in last 6 months. He gave no history of fever, cough, vomiting, hematemesis, melena, loss of unconsciousness. His bowel and bladder habit was normal. On general examination, patient is mildly anemic, ill-looking, cachexia. There is a bandage present on right side of the neck, and on general examination, there is a cervical lymphadenopathy involving the
anterior chain of left side, which was 1:1 centimeter in diameter, non-tender, rubber in consistency, no discharging sinus was present, and free from overlying skin and underlying structure. BP was 120/80, pulse was 78 beats per minute, and no cyanosis, no clubbing. On abdominal examination, there is lump, independent lump on the central abdomen, which was 18:14 centimeter in diameter. Surface was smooth. Consistency was firm, mobile and mobile from side to side, free from overlying skin and underlying structure. On respiratory system examination, a percussion note was dull. On left lower zone of the chest, and vibration and vocal resonance was diminished on left lower zone of the chest, and there is also present on poorer rough. And other systemic examination reveals no abnormalities. His bowel and bladder habit was normal. With this complaint, she admitted in Popular Medical College Hospital for further management. My provisional diagnosis is intra-abdominal malignancy with right-sided pleural effusion, and my differential diagnosis is lymphoma with right-sided pleural effusion, tuberculosis with right-sided pleural effusion, and carcinoma of stomach with right-sided pleural effusion, and CF carcinoma of colon with right-sided pleural effusion. তাহলে তুমি কিন্তু 5টা ডায়াগনোসিস করছো। So your first diagnosis, any intra-abdominal malignancy with right-sided pleural effusion. This is one. And there is subachial lymphadenopathy also. So there is also metastasis to lymph node. Second, hello, lymphoma with right-sided pleural effusion. And third, hello, tuberculosis of what? Abdominal tuberculosis. Abdominal tuberculosis with pleural effusion and also subachial. So this is disseminated tuberculosis. Fourth is CS stomach with right-sided pleural effusion with metastasis. Fifth is CA colon with metastasis with right-sided pleural effusion. So, এই যে দেখো, প্রথমে বলছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে কিন্তু লেখা আছে হিস্ট্রি শুড বি রিলেভেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট, সিকোয়েন্সিয়াল। তাহলে প্রত্যেকটা কথাগুলো কিন্তু তুমি 6 মিনিটে কিন্তু অনেক কথা বলতে পারছো। তুমি যদি প্রিপেয়ার থাকো তাহলে 6 মিনিটে কিন্তু আগেও ওরা দুইজনও ডক্টর উর্মি এবং তিথি ওরা কিন্তু যে ঠিকই একই কথা তিনজনই আমরা দেখতে পাচ্ছি যারা আজকে ক্লাসে আছে। তুমি যদি প্রিপেয়ার থাকো, তুমি হিস্ট্রিটা নেওয়ার পরে নিজে নিজে প্রিপারেশন নিবা যে আমি কি কি কথা বলবো, তাহলে 6 মিনিটে কিন্তু অনেক কথা বলা যায় এবং সিকোয়েন্সিয়ালি হইতে হবে। যে প্রথম পার্টিকুলারসটা আমরা লিখি থার্ড ইয়ারে সেভাবে না বলে একটা লাইনে তুমি যা যা ইম্পর্টেন্ট বলে যাবা। সেকেন্ড চিফ কমপ্লেন্টটা তুমি বলে যাবা যে দিস পেশেন্ট প্রেজেন্ট, কিন্তু 6 মাস থেকে তার মেইন প্রেজেন্টেশনটা কি? অ্যাবডোমিনাল পেইন। তাহলে হি হ্যাজ ডেভেলপড অ্যাবডোমিনাল পেইন, হি ইজ হ্যাভিং অ্যাবডোমিনাল পেইন, দিস ইজ দ্য ফার্স্ট সিমটম। এটাই সে তার সিমটম নিয়ে কিন্তু আসছে এবং এটা নিয়ে সে ভুগতেছে। কিন্তু আমরা দেখতেছি বায়োপসি করা আছে লিম্ফ নোডে, তুমি বলতেছে প্লুরাল এফিউশন আছে, তাহলে পেশেন্ট ইজ কমপ্লেনিং। তাহলে দেখো প্রত্যেকটা পেশেন্টই কিন্তু খুবই একাডেমিক। তুমি যদি চিন্তা করো এই পেশেন্টটা যদি আমরা তুমি 5টা ডায়াগনোসিস বলছি, তাহলে আমরা কোনটায় যাব এখন আমরা জানি না আলটিমেটলি কি আসবে। তাহলে প্রথম শুরুতে তুমি এই চিন্তাটাই ভেরি ইম্পর্টেন্ট যে তুমি যদি কেস না জানো, তুমি পেশেন্টকে প্রত্যেকটা সিমটমকে অ্যানালাইসিস করতে, দিস ইজ হিস্ট্রি হলো লং কেস হলো অ্যানালাইসিস অফ সিমটম অ্যান্ড এক্সামিনেশন। তাহলে এইটাই হলো তো মেইন যে লং কেস গুলো কেন দেওয়া হয়। লং কেস দেওয়া হয় হাউ ডু ইউ এক্সপ্লেইন, হাউ ডু ইউ অ্যানালাইজ দ্য সিমটমস, হাউ ডু ইউ কোরিলেট দ্য ফিজিক্যাল সায়েন্স। এই দুইটা কোরিলেট করে আমরা কিভাবে একটা ইনভেস্টিগেশন করি।
শর্ট কেস হলে তুমি হাত দেখে বলে দিস ইজ রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা হলো শর্ট কেস। তাহলে এইভাবে একজন ডাক্তারকে ডেভেলপ করা হয় অভিজ্ঞতার সাথে সাথে। তাহলে এই যে তুমি অ্যাবডোমেন বলছো, যে অ্যাবডোমেনের হিস্ট্রিটা আরেকটু ইলাবোরেট হলে ভালো হতো, যে তার 6 মাস ধরে ব্যথা হইতেছে, ব্যথাটা কোথায়, খালি পেটে হয়, বড় পেটে হয়, গ্র্যাভিটিং ফ্যাক্টরস আছে, রিলিভিং ফ্যাক্টরস আছে কিনা, হ্যাঁ বলছো, আরো বোধহয় একটু ইলাবোরেট হলে ভালো হইতো আর কি। তুমি একটা অ্যাবডোমিনের লাম্প পাচ্ছ, এটা আবার দেখাও তো দেখি অ্যাবডোমিনের লাম্প, মাইকটা ধরো। ক্যামেরাটা একটু এই তাকে তাকে বাম দিকে তাকা, মুখ বড় মানে মুখ খুলে লম্বা লম্বা শ্বাস নেন ছাড়েন। তুমি আগে তাকাও, আগে দেখো যে অ্যাবডোমেনটার কন্টিউরটা কেমন, শেপটা কেমন। আমরা যে দেখতেছি শেপটা কিন্তু তার অ্যাবডোমেন, সেন্ট্রাল অ্যাবডোমেনে একটা সোয়েলিং আছে এবং ইট ইজ মোর অন লেফট সাইড। তুমি দেখো, নিজে খেয়াল করে দেখো। তাহলে প্রথম হাত দেওয়ার আগেই কিন্তু আমরা একটু কিছু ইনফরমেশন পেতে পারি। তো এবার হাত দাও। মাপা লাগবে না, তুমি যতটুকু না মেপে যদি কিছু বলতে চাও বলো। বলো, বলে যাও। Which is ill-defined, surface is smooth, and consistency is firm in consistency, বলে যাও। and move from side to side and free from overlying skin and underlying structure. ব্যথা আছে না? হ্যাঁ, তাহলে সেন্ট্রাল অ্যাবডোমেনে তার কিন্তু দেয়ার ইজ হিউজ, বিরাট একটা লাম্প আছে না, এবং ইট ইজ ফার্ম টু হার্ড লাম্প। দেখি একটু বসেন তো আবার, এবং রাইট সাইডে একটু প্লালিফিউশন আছে, একটু গেঞ্জিটা খুলেন তো। আর এখানে এগুলো লাগানো কেন, কি করা হয়েছে এখানে? Cervical lymph node biopsy. সার্ভাইকাল লিম্ফ নোড বায়োপসি করা হয়েছে। তো এইখান থেকে না করে এখান থেকে করা হলো কেন? এটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা বেশি অ্যাক্সেসিবল। তুমি পেটের থেকে কিভাবে তুমি বায়োপসি নিতে পারো বলো তো, কি কি ভাবে? সিটি গাইডেড অথবা আলট্রাসাউন্ড গাইডেড, এটা ইজি। সিটি গাইডেড দেখো, আলট্রাসাউন্ড সিটি গাইডেড সবাই করা যাবে না, সব জায়গায় হবে না, এবং এক্সপেন্সিভ। যে করবে তার মধ্যে সে নিজেও এটা হিস্টোপ্যাথোলজি করবে না, এই জন্য এটা করা কিন্তু বেশ ডিফিকাল্ট, এবং এটা দেখেও মানে সেটা ডিপ সিটেড। তাহলে এটা আমাদের কাছে অ্যাক্সেসিবল। বাম দিক ডান দিকে সার্ভাইকাল লিম্ফ নোড আছে, এই সার্ভাইকাল লিম্ফ নোড গুলো ডেসক্রাইব করতে পারো? এই সাইডে তো পাল্টা বলো। হ্যাঁ, There is cervical lymphadenopathy involving the left anterior chain, which is 1:1 centimeter in diameter, rubber in consistency, non-tender, free from overlying skin and underlying structure, and no discharging sinus. তাহলে ওই সাইডও আছে, এই সাইডে পসিবলি ছিল, এই সাইড থেকে অলরেডি বায়োপসি করা হয়েছে। তাহলে এখন কি আশা করতেছো তুমি? আশা করতেছো যাই আশা করা হয়, এটা তো এখন বলা কঠিন। তুমি 5টাই ডায়াগনোসিস করছো না? এর চেস্ট এক্স-রে তো আমাদের কাছে চেস্ট এক্স-টা আছে, আমাদেরকে দেখাতে পারো? আচ্ছা, তুমি থাকো এখানে। তাহলে তুমি বলছো যে তুমি ফিজিক্যাল সাইন কেন বললা? প্লালিফিউশন কি ফিজিক্যাল সাইন পেলা?
Sir, on respiratory system examination, on inspection, there is no diminished restricted movement. On percussion, dull on left lower zone of the chest and vocal resonance, and breath sound was diminished on left lower side of the chest and right side of the chest, and there is also pleural rub was present. Pleural rub is present on the pleural rub. কিভাবে বুঝতে পারলা pleural rub কিরকম বুঝে on auscultation কিরকম শুনতে friction sound এটা কি inspiration expiration না biphasic inspiration how do you differentiate pleural rub from capitation capitation টা আমরা দুই রকম থাকে bubbling অথবা crackling sound না pleural rub টা biphasic অনেক সময় sometimes palpable হয় এখানে মাইকের ইয়েতে দেখানো যাবে আমাদের এটা ছাড়াও আরেকটা ইয়ে ছিল না এক্সরে ওইটা পেশেন্টটা এক্সরেটা নাই সাথে আপনি কি দেখাতে পারতেছেন সবাই দেখতে পারতেছে কিনা জানি না স্যার আপনার ওখানে কি কোনো ভিউ বক্স আছে স্যার ওখানে লাগিয়ে দেখা যাবে ভিউ বক্সটা চলতেছে কিনা জানি না গুড এখানে দেখানো যাবে দেখা যাচ্ছে তাহলে চেস্ট এক্সরেতে আমরা যদি দেখি লেফট সাইডে কিন্তু ডায়াফ্রামটা খুব সুন্দর বোঝা যাচ্ছে এই সাইডটা ভালোই আছে রাইট সাইড এই কোস্টোফেনিক অ্যাঙ্গেল এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে না তার মানে দেখা যাচ্ছে না মানে হলো এখানে প্যাথোলজি তাহলে যদি দেখা এটুকু আপডেটেড হয়ে গেলেই বলা হয় যে 300 ml ফ্লুইড আছে আর পারকাশনও বলছে পারকাশনও এটা পাস ডাল পাস তাহলে অ্যাটলিস্ট 500 ml ফ্লুইড আছে এবং এটা যদি আমরা ক্লিয়ার ট্রেস করি এখান থেকে এইভাবে কিন্তু একটা প্লুরাল লাইনও বোঝা যায় তার মানে এখানে একটা ফ্লুইড আছে ইন এডিশন এইটা তো অ্যাওর্টিক নাকল কিন্তু এইখানে একটা এক্সট্রা সফট ওপেস সফট মানে একটা ওপেস হোমোজেনাস ওপেস তাহলে ট্র্যাকিয়াটা কিন্তু মোরলেস সেন্ট্রালিয়াস এবং এইখানেও কিন্তু ওপেসিটি আছে লাইকলি আমরা যদি চিন্তা করি কোরিলেট করি অ্যাবডোমিনে যেরকম হিউজ লাম্প আছে ডিপ সিটেড এবং তার সার্ভাইকাল লিম্ফেডেনাতে বাইলেটারাল এইখানেও পসিবলি মেডিসিনাল লিম্ফ নোড আছে তো একটি পেশেন্টের সে অ্যাবডোমিনাল পেইন নিয়ে গত 6 মাস ধরে ভুগতেছে এটাই কিন্তু তার প্রেজেন্টিং ফিচার এটা নিয়ে সে কিন্তু আসছে সে কিন্তু এই প্লুরালিফিকেশন নিয়ে আসে নাই চেস্ট সিমটম নিয়ে আসে নাই এটা আমরা অন এক্সামিনেশনে দেখতে পেয়েছি যে তার সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি আছে স্টিল এই পেশেন্টটাও আমাদের এখনো কোনো ডায়াগনোসিস আমরা আসতে পারিনি অবশ্যই আসবো সামনে বায়োপসিটা অলরেডি হয়েছে উইদিন এ কাপল অফ ডেজ আমরা জানতে পারবো তাহলে যদি এটা টিউবারকুলোসিস হয় তাহলে এই লাম্পগুলো কি পেটের এগুলো লিম্ফ নোড হইতে পারে অথবা মেটেড মেজেন্ট্রি লিম্ফ নোড সব একসাথে হয়ে আছে তাহলে তার বাউল ডিস্টারবেন্স আছে কিনা সেটা বলা হয়েছে আছে কোন বাউল ডিস্টারবেন্স এখন বাউল হ্যাবিট নরমাল কিন্তু এর আগে ওনার হচ্ছে কনস্টিপেশন তাহলে এরকম তার কম্প্রেসিভ ফিচার্স কনস্টিপেশন এগুলো থাকাটা একটা লাইকলি তার কিন্তু পিকুলিয়ারলি আমার মনে হয় তার খুব রেসপিরেটরি সিমটম খুব নাই আর জ্বর নাই যেগুলো তুমি বলছো এটা টিউবারকুলোসিস হলে লিম্ফোমা হলে এগুলো সবই তাহলে তো জ্বর থাকতো কিন্তু ম্যালিগনেন্সি হলে সিএ কোলন হলে এটা নাও হতে পারে বা অন্য কোনো ইন্টারনাল অ্যাবডোমিনাল ম্যালিগনেন্সি সিএ স্টমাক হলে রাইট সাইডে এটা লিম্ফ হতে পারে কিন্তু প্লুরালিফিকেশন একটু কম হয় কিন্তু কোনো জিনিস আমরা রিজিড হইতে পারি না তাহলে আজকে আমরা মানে এখানে শেষ করতে পারি কিন্তু তার আগে কিছু কোশ্চেন নিব তার আগে আমি এই জিনিসগুলোকে আরেকবার 3 জনের সামনেই বলি এবং 3 জনের সামনে করে বলে সবার উদ্দেশ্যে বলতেছি যে হিস্ট্রিতে এখানে এই পয়েন্টগুলোকে মাথালে মনে রাখতে হবে যে এটা প্রিপারেশনের জন্য যে প্রথম পয়েন্টটা হলো হিস্ট্রি অফ প্রেজেন্টেশন তাহলে হিস্ট্রি অফ প্রেজেন্টেশনটা তোমাকে
প্রেজেন্টিং ফিচার্সটা তুমি ধরো যে 25 থেকে 30টা লাইন সেলিয়েন্ট ফিচারে বলবা, এখানে 7-8টা 10টা লাইনই হবে তোমার হিস্ট্রি, এবং হিস্ট্রিটা দেখো কতটা স্ট্রাকচার্ড, রিলেভেন্ট হয়ে যাবে। তুমি হঠাৎ করে বললা যে এই পেশেন্টটার ধরুন there is no permanent discharge, বা একটা ইরেলেভেন্ট কথা বলাটা হয়তো আমি অত সময় নাই দেখে বলি নাই। তুমি যদি বলতে পারতো যে তুমি এই কথাটা why you are telling this, এটা কেন বলো, তাহলে রিলেভেন্ট হতো। সেকেন্ড হলো অ্যাপ্রোপ্রিয়েট হতো, রিলেভেন্ট অ্যাপ্রোপ্রিয়েট দেখো কাছাকাছি। ও থার্ড হলো সিকোয়েন্সিয়াল, তুমি particulars, if complaint, history of present illness, past illness, treatment history, family history, sequential historyটা যাবে। যে কোনো সময় এই পেশেন্টটার আপনি এখানে ভর্তি হওয়ার আগে ওই যে যশোর যোগাশ্রয় চিকিৎসা করছেন, ডাক্তার দেখাচ্ছেন, কয়জন ডাক্তার দেখাচ্ছেন? হ্যাঁ, তাহলে ওইটাও তুমি বলবা যে ওখানে লোকালি নিশ্চয়ই কাউ না কাউকে দেখাচ্ছে। তাহলে সিকোয়েন্সিয়াল ট্রিটমেন্ট হিস্ট্রি তুমি যখন বলবা তখন এক্সামিনার যেন বুঝে ইউ আর টেলিং অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট হিস্ট্রি অফ দিস পেশেন্ট। তাহলে এই সিকোয়েন্সিয়ালি বলতে হবে। ফিজিক্যাল এক্সামিনেশন স্কিল এন্ড আইডেন্টিফিকেশন অফ ফিজিক্যাল ফাইন্ডিংস, এই স্কিলটা আমরা যদি না এক্সামিনেশন করাই সামনে তাহলে স্কিল বোঝা কঠিন। কিন্তু যেই পেশেন্টের কি সাইন গুলো থাকে এগুলো তো সাধারণত এক্সামিনারদের বলা হয় পরীক্ষার আগে, তাহলে তোমাকে তুমি সেই সাইন গুলো বের করতে পারছো কিনা সেটা তোমার, যেমন এই পেশেন্টের অ্যাবডোমেনে একটা বড় লাম্বাস, তারপরে ওর রাইট সাইডে প্লুরালিফিকেশন, একটা প্লুরাল রাব সেই সময় হয়তো ভেরিফাই করতে পারে যে প্লুরাল রাব গুলো সাধারণত এট দ্য ডিপ ডেপথ অফ ইন্সপিরেশন এবং বিগিনিং অফ এক্সপিরেশন থাকে, এবং সামটাইমস মেবি পালপেবল, স্টেথো দিয়ে একটু প্রেশার দিলে একটু ভালো শোনা যায়। তাহলে এটা প্লুরাল রাব কিনা তোমাকে সব জায়গায় পাওয়া যাবে না, তাহলে সেই জায়গাটা তোমাকে শোনাইতে হয়তো বলতে পারে। তাহলে ফিজিক্যাল সাইন গুলো তোমাকে ভেরিফাই করতে বলা হয়েছে। প্রবলেম আইডেন্টিফিকেশন, এই পেশেন্টের প্রবলেমটা কি, এন্ড লজিক্যাল ইন্টারপ্রিটেশন লিডিং টু ক্লিনিক্যাল ডায়াগনোসিস। ওই যে পেশেন্টটা আগে একটা পেশেন্ট ডায়াবেটিস ছিল, ওই পেশেন্ট তো ডায়াবেটিসের জন্য ভর্তি হয়নি, তাই না? ও তো রিমোটের আর্থারাইটিস বললাম, হাইপারটেনশন, কিন্তু ওই পেশেন্টের প্রবলেম হলো যে তার দিন দিন আর্থারাইটিসটা। এই পেশেন্টের প্রবলেম হলো যে পেটে ব্যথা হইতেছে, আস্তে আস্তে স্বাস্থ্য খারাপ হয়, সে ফার্মার, সে কাজ করতে পারতেছে না, তাহলে তার অসুখটা ডায়াগনোসিস এটাই হলো। প্ল্যানিং অফ ইনভেস্টিগেশন ভেরি ইম্পর্টেন্ট। যেই পেশেন্টে যে আমরা বললাম যে অ্যাবডোমেনে একটা লাম্প আছে এত বড়, অ্যাবডোমিনাল পেইন নিয়ে এসে ভুগতেছে, আমরা হঠাৎ করে এখানে শুরু করলাম কেন? এটা আমাদের ইজিলি অ্যাক্সেসিবল, আমরা এটা থেকে ইনফরমেশন পাবোই আশা করতেছি। এটা টিউবারকুলোসিস হলেও পাবো, মেটাস্টেসিস হলেও পাবো, লিম্ফোমা হলেও পাবো। এই জন্য আমরা স্ট্রেট ফরওয়ার্ড এটিএফএনএসি না করে আমরা বায়োপসিতে চলে গেছি। প্লুরাল ফ্লুইড বের হলেও আমার এটা যে কোনো রকম আসতে পারে, একদম কনফার্মিটি না হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমার একটা সিটি করলে এটা আমার অনেক টাকা লাগবে, কাকে দিয়ে করাবো, কি পাবো, এই জন্য আমার এইটা সবচেয়ে ইজি, এই জন্য আমরা এখানে করি। এই জন্য তোমার দেখো শব্দগুলো যে বলছে ইনভেস্টিগেশনে, যে প্ল্যানিং অফ ইনভেস্টিগেশন ইট মাস্ট বি লজিক্যাল, রেশনাল এন্ড কস্ট ইফেক্টিভ। তাহলে তুমি যে বলবা ইনভেস্টিগেশন আমরা কতগুলো করি, আর্লি ইনভেস্টিগেশন চেস্ট এক্স একটা করবোই, এই যেমন এটা পেশেন্টের কিছু আমার একটা ধারণা পাইতেছি, এবং এটা রেশনাল হইতে হবে এবং কস্ট ইফেক্টিভ হইতে হবে। তুমি সিটি গাইডেড এফএনএসি করতে পারতে অ্যাবডোমেন, তুমি এটা ইজি না করে এত দামি একটা ইনভেস্টিগেশন কেন করবে? এরপর হলো ম্যানেজমেন্ট প্ল্যান। তাহলে প্ল্যান ম্যানেজমেন্টেরও আমার বিভিন্ন সময় বিভিন্নটা থাকতে হবে, যে আর্থারাইটিস পেশেন্ট, তোমার রিলিফ অফ পেইন, এটা একটা প্ল্যান, যে তাকে ব্যথাটা উপশম দিয়ে। 2 নম্বর অসুখটা প্রোগ্রেশনটা যাতে রিটার্ডেশন করার জন্য আমার যদি ডিজিজ মডিফাইং ড্রাগ থাকে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে গুড, আমি একটা দিবই, কিন্তু সিস্টেমিক স্ক্লেরোসিস আর্থ্রাইটিসের ডিজিজ মডিফাইং অত ভালো না। তুমি বলতে পারো, তোমাকে জিজ্ঞেস করতে ইজ দেয়ার এনি ডিজিজ মডিফাইং ড্রাগ ফর সিস্টেমিক স্ক্লেরোসিস, তাহলে তোমাকে সেটা জানতে পারে। Communication skill, how do you communicate with the patient? This is very important. And overall dealing with the patient, এগুলোর জন্য যে তুমি এক্সামিনেশন শুরুতে একটা সালাম দিলে কিনা, তাকে ধন্যবাদ দিলে কিনা, সে এত কষ্ট করে এসে আসছে তোমার
কাপড়টা ঠিক করে দিলা কিনা, এই কিভাবে মডেস্ট ওয়েতে আগাইলা, এটাও তাহলে প্রত্যেকটা কিন্তু পয়েন্টই নাম্বারই দেওয়া আছে। এটা যদি না জানা থাকে তাহলে তুমি করলাম না নাম্বার। তুমি যদি জানো তাহলে অবশ্যই একটা সালাম দিবে, সালাম সওয়াবও হলো, পরীক্ষাও নাম্বার পেল, তাই না? যাক, ডক্টর নওশাবা, আমার মনে আমি শেষ করে ফেলছি আমার পার্ট। এখন যদি কোশ্চেন থাকে তাহলে কথা বলতে পারি। ওকে স্যার। স্যার একটা কোশ্চেন এসেছে যে অ্যাবডোমেন যদি প্যালপেট করতে বলা হয় তাহলে কি স্যার মানে জাস্ট প্যালপেশন আর কি বললো, তখন কি আমি স্যার মানে ইন্সপেক্ট করে নিবে কিনা, নাকি আগে ডিরেক্ট প্যালপেশনে চলে যাবে? আমার মনে হয় স্যার কোশ্চেনটা অনেক সময়, জি স্যার, অনেক সময় পারকাশনেও এটা হয় যে আগে কি প্যালপেট করবে, মানে জাস্ট যদি কোনো স্পেসিফিক বলে দেয় স্যার তাহলে কি করবে স্যার? আমি বলবো যে স্পেসিফিক বলে দিলেও তুমি ইন্সপেকশন তো বলার দরকার নাই যে তুমি, তোমাকে তাকাইতে দেখলে কিন্তু এক্সামিনার বুঝে যে তুমি ইন্সপেকশন করতেছো, তাকাইতেছো। তুমি তাকাইতে লাগবে 5 সেকেন্ড 3 সেকেন্ড, তোমার এদিকে তাকাইতেছে আমার কয় সেকেন্ড লাগতেছে, 1 সেকেন্ড লাগবে। তুমি যদি 5 সেকেন্ডে একটা ইনফরমেশন বুঝতে পারো যে এই অ্যাবডোমেনটা সোয়েলিং, তার আমি তো দেখতেছি, আমি কিন্তু পেশেন্টটা গায়ে হাত দিইনি, সত্যি সত্যি পেশেন্টটা আমারই দেখা, আমি কিন্তু পেটে হাতও দেই নাই, কিন্তু আজকে ওর এখানে সত্যি সত্যি। তাহলে তো সেই পেশেন্টে তুমি যদি পালপেটের আগেই ইনফরমেশন পাও, এটা তোমার জন্য না। তুমি অ্যাপেক্সে তোমার অ্যাপেক্সটা লোকেট করতে বললো, তুমি অ্যাপেক্সটা দিয়ে তাকাই দেখলা যে অ্যাপেক্সটা তোমার নিপল লাইনের বাইরে, তুমি এমনি দেখলা যে এটা শিফটেড, তাহলে তুমি কেন করবে না? এই জন্য তোমাকে অবশ্যই তুমি ইউ ডু নট জাম্প অন, আমি বলি যে ডোন্ট জাম্প অন দ্য পেশেন্ট, প্রথম চোটেই লাভ দিয়ে রোগীর উপর বলবে না। আগে তুমি একটু ধীর স্থির হও, তাকাও, এটাতে তুমি আপদ মস্তকে রোগীটাকে দেখো। তুমি এটাতে অনেক কিছু আছে, পেটে দেখার আগে তুমি যদি রোগীর ফেসটা দেখো, পাটা দেখো, দেখবে যে পেশেন্টের জন্ডিস আছে। তাহলে তুমি একটা পেশেন্টের জন্ডিস আছে, অ্যাবডোমেনের এরকম অবস্থা, তুমি অনেক ইনফরমেশন পেয়ে গেলে না। এই জন্য সবসময় আমি বলবো পেশেন্টের পজিশনিং করো, পেশেন্টের দিকে তাকাও, আপদ মস্তক তাকাও, এবং তারপরে অ্যাবডোমেনের দিকে তাকাও। এই তাকাতে তোমার 5 সেকেন্ড লাগে, তোমার অ্যাবডোমেন পালপেট করবে 30 সেকেন্ড, 5 সেকেন্ড তুমি কেন ব্যয় করবে না? ডক্টর নওশাবা। ডক্টর নওশাবা শোনা যাচ্ছে? স্যার জি স্যার। স্যার নেক্সট কোশ্চেন হচ্ছে স্যার যে ডায়াগনোসিস নিয়ে একটা কোশ্চেন আসে যে আরে উইথ বলবে ডায়াবেটিস এরকম করে বলবে নাকি এন্ড করে বলবে, উইথ করে বলবে নাকি এন্ড করে বলবে স্যার? এটা খুব বেশি ডিফারেন্স নাই যে পেশেন্ট ইজ অলসো হ্যাভিং ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন। এইটাই বলে যে হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দিস পেশেন্ট। অনেক সময় আমি দেখছি, আমি অনেক বিদেশি এক্সামিনারদের সাথে আমরা যখন হোয়াট ইজ দ্য প্রবলেম গোয়িং উইথ দ্য পেশেন্ট, ওই পেশেন্টটা ডায়াবেটিসের জন্য আসে নাই তো, ওই পেশেন্ট হাইপারটেনশনের জন্য আসে নাই তো, আসছে তার আর্থ্রাইটিসের জন্য। তাহলে হি ইজ অলসো ডায়াবেটিক, ইজ অলসো হাইপারটেনসিভ। তুমি যেভাবে বলো, বলাটা প্র্যাকটিসটা হলো আসলে ইম্পর্টেন্ট। এই জন্য আমি এই ফাঁকে বলবো যে এই লং কেস গুলো প্রেজেন্ট করার প্র্যাকটিস। আজকে যেমন 3 জন আমাদের রেজিস্ট্যান্ট রেজিস্টার 3টা কেস প্রেজেন্ট করলো 6 মিনিটে। এটা যে এই যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা তোমাদের বজায় রাখতে হবে। তোমরা যে প্রতি সপ্তাহে যে একজন 6 মিনিট, কত সামান্য সময় না, তুমি 20 মিনিট একটা রোগী 30 মিনিট হিস্ট্রি নাও, আর 6 মিনিটে একজন প্রেজেন্ট করলো, বাকি 2 জন শোনো। দেখবো প্রত্যেক দিনই প্রত্যেক ইমপ্রুভ করবো, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেশেন্টের থেকে অনেক কিছু শিখতে হবে। প্রত্যেকটা রোগী 10টা পেপটিক আলসারের রোগী 10 রকম, 10 জনের রিউমাটয়েড আর্থ্রাইটিসের ব্যাপারে হাউ ডু ইউ প্রেজেন্ট দ্য কেস, এটি দেখবার জন্য প্রত্যেকদিন নতুন করে শিখতে পারবে। এই প্র্যাকটিসটা করতে হবে। স্যার নেক্সট কোশ্চেন হচ্ছে স্যার যে আমাদের যে রেনাল সেল কার্সিনোমা যে কেসটা ছিল ওটা রিলেটেড, যে রেনাল সেল কার্সিনোমা থেকে লং টার্ম ফিভার থাকতে পারে কিনা, হোয়াট আর দ্য অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন ফ্রম ইওর ক্লিনিক্যাল প্র্যাকটিস স্যার, এরকম একটা কোশ্চেন। হ্যাঁ, অনেক সময় there are some solid tumors যেগুলোতে অনেক সময় পিও হিসাবে আসতে পারে। তার মধ্যে একটা হলো তোমার রেনাল সেল কার্সিনোমা।
অনেক সময় হিপাটোসেলুলার কার্সিনোমা, রেনাল সেল কার্সিনোমা, এগুলো দেখা যায় যে পিওর কজ গুলো আমরা যে প্রথম চিন্তা করি ইনফেক্টিভ, তারপর চিন্তা করি যে ম্যালিগন্যান্সি, এই ম্যালিগন্যান্সির ভিতরে লিম্ফোমা, লিউকেমিয়া, তারপরে সব সলিড টিউমার, সলিড টিউমার, অ্যাবডোমিনাল টিউমার, এরা অনেক সময় একটা পিওর প্রেজেন্টেশন হতে পারে, রেনাল সেল কার্সিনোমা হতে পারে। ওই যে অনেক সময় বললাম যে অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন, এগুলো অনেক সময় ট্রায়াড অফ কমন সিমটমই হলো এই তিনটা, যে পেশেন্ট হিমাচুরিয়া হতে পারে, লয়েন পেইন হতে পারে, অনেক সময় লাম, কিন্তু তাছাড়া অনেক সময় প্যারানিউপ্লাস্টিক ফিচার হতে পারে। রেনাল সেল কার্সিনোমা অনেকেরই দেখা যায় যখন ডায়াগনোসিস হয় বাই দিস টাইম তার ডিস্টেন্ট মেটাস্টেসিস হয়ে গেছে, দেখা গেল একটা সিজার নিয়ে আসছে কিন্তু তারপরে দেখা গেল তার রেনাল সেল কার্সিনোমা। অনেক সময় আমাদের মেডিসিনের প্রফেসরেরই এরকম হয়েছে যে দেখা গেল তার পায়ে ব্যথা, ওখানে এক্সরে করে দেখা গেল অস্টিওলাইটিক লেশন, এবং তখন তার আলট্রাসাউন্ড করে দেখা গেল তার একটা রেনাল সেল টিউমার। ওই একই সিটিং এ সিটি করে দেখা যাচ্ছে কিডনিতে টিউমার। তুমি ভাবতে পারো প্রফেসর অফ মেডিসিন তার পায়ে ব্যথা দিয়ে তার এক্সরে করতে গেছে, এক্সরে থেকে অস্ট্রেলাইটিক লেশন, সেখানে একই সিটিং এ আলট্রাসাউন্ড করে সিটি একই 1-2 ঘন্টার মধ্যে তার ডায়াগনোসিস হয়ে গেল যে তার রেনাল সেল কার্সিনোমা। এরকম ওই যে প্রথম বললাম যে বলাই হয় রেনাল সেল কার্সিনোমাটা এমন একটা অসুখ যে এই কার্সিনোমা নিজেকে গুটায় রাখে, প্রকাশ করতে দেয় না। যখন প্রকাশ হয় তখন বাই দিস টাইম ইট হ্যাজ বিন মেটাস্টেসাইজড, স্টেজ 4 এ চলে গেছে। স্যার এরপর হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিসের যে কেসটা ছিল সেটা হচ্ছে হাউ টু ডিফারেন্সিয়েট বিটুইন দ্য আরএ আর্থ্রাইটিস আর সিস্টেমিক স্ক্লেরোসিস আর্থ্রাইটিস স্যার। What is the difference between? এটা তো মানে খুবই ওই যে কোশ্চেনটা, রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে আর্থ্রাইটিসটা হয় এটা তো ইনিশিয়ালি আর্থ্রাইটিসটা বলা হয় যে এরকম, তুমি কমনলি এদের আমরা বলি যে পলিআর্থ্রাইটিস, অলিগো আর্থ্রাইটিস, মনো আর্থ্রাইটিস বিভিন্ন ভাবে হতে পারে। অনসেটটা কারো কারো অ্যাকিউট হতে পারে, ইউজুয়ালি ইনসিডিয়াস, কারো কারো দেখায় সিস্টেমিক অনসেট হতে পারে, এবং কারো কারো প্যালিন্ড্রোমিক হতে পারে। তুমি যদি অনসেট চিন্তা করো এইসব জন্য, আবার জয়েন্ট যদি চিন্তা করো তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস গুলো স্মল জয়েন্টের ভিতরে মেটাকার্পো, ফ্যালেঞ্জিয়াল এন্ড প্রক্সিমাল এগুলো দিয়ে বেশি হয়। কিন্তু তোমার যে সিস্টেমিক ডিস্টাল ইন্টারভেনশন জয়েন্ট গুলো বেশি হয়, এবং এদের আর্থ্রাইটিস হচ্ছে আর্থ্রালজিয়া বেশি হয়, এবং পরে স্কিন টাইটেনিং হয়, কন্ট্রাকচার হয়, এরকম হয়ে যায়। কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস তো আমরা বলি যে জানি যে এটা জেড ডিফর্মিটি হয়, এটা অ্যাকিউট স্পিন্ডল ডিফর্মিটি হয়, সোয়ানের হয়, বাটন হলে, এগুলো কতগুলো ক্লাসিক্যাল রিউমাট তাকাইলেই বোঝা যায়। ওই যে পেশেন্টটা রিউমাটয়েড আর্থ্রাইটিসে হাত দেখলেই তুমি, এই জন্য শর্ট কেস রিউমাটয়েড আর্থ্রাইটিস দেখে তুমি এই যে পিএসএস এ হাত দেখলে বোঝা যায় দিছে, এই জন্য স্কিনটা টাইট শাইনি, তোমার নেইল গুলো দেখলে বোঝা যায় হাতটা অত আর্থ্রাইটিসের মতো সোয়েলিং নাই। তারপর যে তাহলে এগুলো দেখলে আর্থ্রাইটিস, তারপর সিস্টেমিক স্ক্লেরোসিস আসে। এই জন্য শর্ট কেসটা হলো অন্যরকম। শর্ট কেস তুমি দেখলেই বুঝতে পারো যে দিস ইজ রিউমাটয়েড আর্থ্রাইটিস, দিস ইজ সিস্টেমিক স্ক্লেরোসিস। স্যার আরেকটা হচ্ছে যে আমরা যখন সিস্টেমিক স্ক্লেরোসিসে অনেক সময় রেনল্ডস পাই, এটা ফিচারস হিসেবে, তো এটা কি রেনল্ডস সিনড্রোমটা ডায়াগনোসিসে বলবে কিনা? যেমন স্যার সিস্টেমিক স্ক্লেরোসিস উইথ রেনল্ডস সিনড্রোম এভাবে বলবে নাকি এটা একটা কোশ্চেন ডায়াগনোসিসে রেনল্ডস রাখবে কিনা? এটা বলতেও পারে নাও বলতে পারে। তুমি মনে করো সিরোসিস একটা অসুখ, শুধু আমরা একটা স্পাইডার পাইলো, ফ্যাটিক, জন্ডিস, এটা আমরা বুঝলাম যে দিস ইজ সিরোসিস। আরেকটা পেশেন্ট আসছে সিরোসিস উইথ হিমাটেমেসিস মেলিনা, তখন বলবো না হিমাটেমেসিস মেলিনা। আরেকটা পেশেন্ট সিরোসিস উইথ এনকেফালোপ্যাথি আছে, তাহলে এটা প্রত্যেকটা কথা আমি বলবো যে ফর্মুলা দিয়ে বলা যাবে না যে এইটা বলবা, এটা তোমার ম্যাচুরিটি, যে এই পেশেন্টটা তোমার এই নিয়ে আসছে। তো যে পেশেন্ট দিস এ কেস অফ প্রোগ্রেসিভ সিস্টেমিক স্ক্লেরোসিস, দিস হ্যাজ প্রেজেন্টেড উইথ রেনল্ডস ফেনোমেনন। বলতে শিখতে হয়। তুমি যত তোমার টাইম 6 মিনিট, যত তুমি টাইমটাকে তুমি বললা, টিচারে যত থামায় রাখতে পারলে, এটা তোমার ক্রেডিট
যে এরপরে অনেক সময় কোশ্চেনটা তুমি নেক্সট কোশ্চেন এমন ভাবে করা যায়, তুমি গাইড করতে পারো যে টিচার এইভাবে স্যার এরপরে যাতে রেনল্ডস সমাজের কোশ্চেন দেয়, তারপর রেনল্ডস বললা, তুমি যদি পারো এটা। এই জন্য অনেক স্টুডেন্ট অনেক ইন্টেলিজেন্ট, তারা নিজেরাই গাইড করে টিচারদের। স্যার এরপরে কোশ্চেনটা হচ্ছে যে যদি আমরা কোনো লাম্প পাই, এক্সামিনেশনে লাম্প পাই, should we do percussion and look for bruit? Should we perform head or leg অবশ্যই release test? অবশ্যই এটা ask অবশ্যই। করতে পারবে? আমি বলবো কোনো মেথড বলা যাবে না যে এটা করো না, এটা সবসময় মেথডিক্যালি যেতে হবে। তুমি একটা ইন্সপেকশন করবা, পালপেশন করবা, পারকাস করবা, তুমি দেখবা রেনাল লাম্প আমরা দেখি না, রেনাল লাম্পের উপর রেজোনেন্স থাকে, এই জন্য তুমি একটা ব্রুই দেখবা, দেখা গেল একটা রেনাল ব্রুই পাইছো। কোনো স্টেপকে তুমি বলা যাবে না যে এটা তো করার দরকার নেই, এক এক সময় এক একটা জিনিস দরকার হইতে পারে। অনেক সময় হার্নিয়া আছে, তুমি অস্কালটেট করলে দেখলা যে ওখানে বলবে ইয়ে পাইতো, পেরিস্টালটিক সাউন্ড পাইতো, এই জন্য কোনো সময় কোনোটা বাদ দেওয়া যায় না। স্যার আরেকটা হচ্ছে হিস্ট্রি বলার সময়